তো আজকে হচ্ছে 19শে আগস্ট 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 15তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধিরও 15তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ফৌজদারি কার্যবিধি 345 ধারা থেকে 345 ধারায় আলোচনা করা হয়েছে কতিপয় অপরাধের আপস মীমাংসা, কম্পাউন্ডিং অফেন্সেস। এটার অর্থ হলো আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে যখন কোনো মামলা চলে তখন কোন কোন একটা মামলা কিভাবে আপস মীমাংসা করা যায়, মানে একবারে বিচার নিষ্পত্তিটা একেবারে শেষে গিয়ে হয়, কিন্তু যখন পক্ষগণের মধ্যে মিলমিশ হয়ে যায় তখন এটা আপস মীমাংসা করা যাবে কিনা এই সম্পর্কে বিধান করছে ফৌজদারি কার্যবিধি 345 ধারা। এখন শুনেন, বিধানটা হচ্ছে এরকম যে এই 345 ধারা ছাড়া এর আগে আমরা আপস মীমাংসা পড়ছি দ্বিতীয় তফসিলের কত কলাম মনে আছে? দ্বিতীয় তফসিলের ষষ্ঠ কলাম, যেখানে বলা আছে যে কোন কোন অপরাধে আপস মীমাংসা করা যাবে আর কোন কোন অপরাধে আপস মীমাংসা করা যাবে না। এখন শুনেন, যদি আপস মীমাংসার বিধান থাকে তাহলে আপস মীমাংসা করা যাবে, আর যদি আপস মীমাংসার বিধান না থাকে তাহলে কিন্তু আপস মীমাংসা করা যাবে না। এখানে আমাদের ফৌজদারি কার্যবিধি 345 ধারার 345-এর সাবসেকশন 1-এ একটা টেবিল আছে আর সাবসেকশন 2-এ একটা টেবিল আছে। এখন আবার বললেন না যে স্যার আরএফএল এর টেবিল না কাঠের টেবিল। আচ্ছা, এটা হচ্ছে যে আইএমনি টেবিল। তো এই টেবিলে 345-এর 1-এ যে সকল ধারা এবং অপরাধগুলোর নাম আছে সেইগুলো আপস মীমাংসা করতে শুধুমাত্র ভিকটিমের সম্মতিই যথেষ্ট, আদালতের অনুমতির দরকার নাই। কোর্টের বাইরেও হতে পারে, কোর্টের কি ভিতরেও হতে পারে, কিন্তু 345-এর 2-এ যে টেবিল আছে সেই টেবিলে যে সকল অপরাধগুলোর কথা বলছে সেইগুলোর আপস মীমাংসা করতে হলে অবশ্যই ভিকটিমের সম্মতির সাথে সাথে আদালতের সম্মতিও দরকার। এর আর একটা বোঝার একটা সাধারণ উপায় হচ্ছে, একটু যেগুলো একটু গুরুতর অপরাধ, মানে গুরুতর অপরাধগুলোতে যদি আপস মীমাংসার বিধান থাকে তাহলে আপস মীমাংসা করতে অবশ্যই ভিকটিমের সাথে সাথে কারা লাগবে? আদালতেরও লাগবে। ধরেন আমি যদি এইভাবে বলি যে শুধু ধরেন একটা অপরাধ আছে 323-এ হলো শুধু আঘাত, শুধু আঘাত 1 বছর সাজা, তো ওইটা আপস মীমাংসা করতে শুধু যে যারা ভিকটিম তার সম্মতি যথেষ্ট, এটাকে আদালতের সম্মতির দরকার নাই। কিন্তু যদি 324 হয় যে ভলেন্টারিলি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপন, মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছায় আঘাত, এটা সাজা আছে 3 বছর, সাজা আছে 3 বছর, এটাও আপস মীমাংসা করা যাবে, বাট ভিকটিমের সাথে সাথে অনুমতি লাগবে কার? আদালতের। এই হচ্ছে কাহিনী। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, কতিপয় ফৌজদারি অপরাধের আপস মীমাংসা হতে পারে 345 ধারায় যে সকল অপরাধ সমূহ আপসযোগ্য সেই সকল অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে। দণ্ডবিধির কোন ধারার কোন অপরাধটি আপসযোগ্য তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবে। 345 ধারায় উল্লেখিত টেবিলের গোল দিবেন, প্রথম এবং দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তির দ্বারা এমন অপরাধ আপস করা যায় গোল দিবেন, তা তৃতীয় কলামে উল্লেখ করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে কোন কোন ব্যক্তি দ্বারা অপরাধের আপস মীমাংসা করা যায়, এটা উল্লেখ করা হয়েছে কত কলামে? তৃতীয় কলামে। মানে প্রতিটা টেবিলে মোট কলাম আছে কয়টা? 3টা। একটাই বলছে ধারা অপরাধের নাম, আর তৃতীয় কলামে বলছে হচ্ছে কে আপস মীমাংসা করতে পারে। যেমন দণ্ডবিধি 323 এবং 324 ধারায় আঘাতের অপরাধ মীমাংসা করতে পারে যাকে আঘাত দেওয়া হয়েছে, অর্থাৎ কে? ভিকটিম। জেনে রাখা ভালোতে যদি আমরা দেখি যে 345-এর 1 ধারায় উল্লেখিত অপরাধের আপস মীমাংসার ক্ষেত্রে আন্ডারলাইন করবেন ক্ষতিগ্রস্ত। 345-এর 1-এ বলতেছে উল্লেখিত অপরাধের আপস মীমাংসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতিই যথেষ্ট। 345-এর 1-এ সম্মতি লাগবে কার? শুধু ব্যক্তি। এই জায়গা আদালতের সম্মতি না থাকলেও সমস্যা নাই, কিন্তু 345-এর 2 ধারায় টেবিলে উল্লেখিত অপরাধের ক্ষেত্রে গোল দিবেন আদালতের অনুমতি নিয়ে তৃতীয় কলামে উল্লেখিত ব্যক্তিরা অপরাধের আপস মীমাংসা করতে পারে। তাহলে 345-এর 2-এও আপস মীমাংসা করা যায়, বাট এই জায়গায় সম্মতি লাগবে কার? আদালতের। আর আদালতের সাথে সাথে ভিকটিমেরও লাগবে, বাট 345-এর 1-এ কিন্তু ভিকটিমের লাগবে, আদালতের লাগবে না। তারপরে দেখেন, গোল দিবেন দণ্ড আরোপের পূর্বে, এটা গোল দেন, দণ্ড আরোপের পূর্বে যে কোনো সময় 345 ধারায় অপরাধ আপস মীমাংসা করতে পারে, সেটা কোর্টের আন্ডারলাইন করেন, ভিতরে হোক অথবা বাইরে। এখন একটা জিনিস দেখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে মিডিয়েশন মধ্যস্থতা করা যায় বা আপস মীমাংসা করা যায়, মূল মামলা চলাকালীন সময়ে করা যায়, আপিল স্টেজেও করা যায়। 89 ক-তে বলছে মামলা চলাকালীন সময়, 89 গ-তে বলছে আপিলের সময়। কিন্তু ফৌজদারি মামলায় আপস মীমাংসা করা যায় কখন? দণ্ড দেওয়ার আগে।
দণ্ড দেওয়ার আগে। বলেন তো ফৌজদারি মামলা আপিলে আপোষ মীমাংসা করা যায় কিনা? আপিলে আপোষ মীমাংসা করা যায়। এখন যাদের মনে আবার প্রশ্ন ওঠে যে স্যার খুনের মামলাও তো আপোষ মীমাংসা হয়, বা ধর্ষণের মামলাও আপোষ মীমাংসা হয়, এখন ওই আপোষ মীমাংসা হলো সিস্টেমে আপোষ মীমাংসা, এটা কিন্তু ধারায় আপোষ মীমাংসার কথা বলা নাই। ওটা হচ্ছে আপনি যে যে দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে অথবা ধরেন খুনের ক্ষেত্রে দুই পক্ষের আপোষ মীমাংসা কোর্টের বাইরে হয়ে গেছে, তখন যারা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে আসলো তারা যাই সাক্ষ্য দিবে আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই, এই যে তার মানে ওই যথাযথ বিধিবিধান অনুসরণ করেই কিন্তু মামলাটা নিষ্পত্তি হলো। কিন্তু যদি আপোষ মীমাংসার বিধান থাকতো তাহলে সাক্ষ্য টাক্ষ্য কিছু প্রদান করা লাগতো না, যখনই তার আপোষ মীমাংসা হয়েছে তখনই আদালত বল আসামিকে কি দিয়ে দিত, খালাস দিয়ে দিত। আর একটা কথা, সেটা হলো যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি আপোষ মীমাংসা হয় তাহলে আপিল করা যায় না। দেওয়ানি মামলার ক্ষেত্রে আপোষ মীমাংসা হলে কি আপিল করা যায় না। এই জিনিসটা কাজ করে আপনার মাথায় যে ফৌজদারি মামলায় যদি আসামিকে খালাস দেয় আপোষ মীমাংসা করে তাহলে মনে আপিল করা যায় না, না যায়। ফৌজদারি মামলায় আপনি একটা জিনিস মনে রাখবেন, আসামি যেভাবে খালাস হোক এটার বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা যাবে। তাতে আপোষ মীমাংসায় খালাস হোক, অনুপস্থিতির কারণে খালাস হোক, প্রত্যাহারের কারণে খালাস হোক, বা হ্যাঁ সরকার আপিল করতে পারে। জি, তাহলে দেখেন, অপরাধের আপোষ করার জন্য অন্যভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি গোল দিবেন 18 বছরের কম বয়স্ক হলে। ধরেন যে ভিকটিম যে মায়ের খাইছে তার বয়স 18 বছরের কম, বা জড়বুদ্ধ হলে, জড়বুদ্ধি মানে জড়বুদ্ধ বুঝেন তো, মানে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যার নাই, বা পাগল হলে, তার পক্ষে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি আদালতের আন্ডারলাইনের অনুমতি নিয়ে আপোষ মীমাংসা করতে পারে। তাহলে এখানে এইভাবে প্রশ্ন আসবে যে ভিকটিম যদি নাবালক হয়, উন্মাদ হয়, তাহলে আপোষ মীমাংসা করবে কে? তার পক্ষে আদালতের অনুমতি অনুমতি নিয়ে যোগ্যতা সম্পন্ন অন্য কোনো ব্যক্তি। তারপরে দেখেন যে 345-6 ধারা অনুযায়ী অপরাধের আপোষ মীমাংসা আসামির গোল দিবেন খালাস বলে গণ্য হবে। অপরাধের আপোষ মীমাংসা কি বলে গণ্য হবে? খালাস বলে গণ্য। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে 345-এ যদি আপোষ মীমাংসা করতে হয় তাহলে আদালতের অনুমতি ব্যতীতই পারে, আর 345-2 আদালতের কি অনুমতি নিয়ে। আর আপিলটা দেখেন, আপিল যে যেহেতু 345 ধারায় আপোষ মীমাংসা আসামির খালাস বলে গণ্য হয়, এবং যেহেতু খালাসের বিরুদ্ধে আপিল করা যায়, তাই 345 ধারায় আপোষ মীমাংসার বিরুদ্ধে 417 ধারায় গোল দিবেন সরকার আপিল করতে পারে। তাহলে আপোষ মীমাংসার বিরুদ্ধে আপিল করতে পারে কে? সরকার। আমরা 2023 সালে আপনারা যেবার পরীক্ষা দিলেন একটা প্রশ্ন আসছে যে কোন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পন্ন হলে আসামি ড্যাশ বলে গণ্য হবে, খালাস, অব্যাহতি, নিষ্কৃতি, মুক্তি, কি বলে গণ্য হবে বলেন? এর চেয়ে তো সহজ প্রশ্ন আসে না, তারপরেও আপনার পিলিতে ফেল করছেন কে কয়জন? দেখেন 2 নাম্বার দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় আপোষযোগ্য মামলার বিষয় বর্ণিত হয়েছে? কোন ধারায় ভাই? এটা আছে 2022 সালে পরীক্ষায়, 202, 256, 340, 345। কোন ধারা? হিমেল সাহেব বলেন তো দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় তফসিলের, দ্বিতীয় তফসিলের আরিফ সাহেব দ্বিতীয় তফসিলের কত কলাম? মাত্র ষষ্ঠ কলাম। সবসময় এটা ভেজালি উত্তর আপনি দেবেনই, এটাই হচ্ছে আপনার স্বভাব। তাহলে আরিফ সাহেব বলেন 345-এর আহ 1-এর সাথে 345-2 এর পার্থক্য কি আরিফ সাহেব? স্যার একের সাথে দুইয়ের পার্থক্য আছে ওই 245-এর একে মামলার যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যে আহ ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ আঘাত আঘাতপ্রাপ্ত ব্যক্তি ভিকটিম এসে মামলা আপোষ মীমাংসা করতে পারে। হুম। আর 245-2, হ্যাঁ, যদি ক্লিয়ার না হয় তাহলে জোরে দেন, এটা দেন, মাহবুব সাহেব দেন। দেখেন, আদালতের অনুমতি নিয়ে স্যার হ্যাঁ ওই দ্বিতীয় সহজ কথা, 345-এ আপোষ মীমাংসা করতে আদালতের অনুমতি লাগবে না, 2-এ আদালতের অনুমতি লাগবে, কথা শেষ। দেখেন আমরা 3 নাম্বার প্রশ্নে আসি যে দ্য পেনাল কোডের
324 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ আপোষ মীমাংসা করতে পারে কে? অবশ্যই পারে কে? ব্যক্তি। তো এখানে মোটামুটি আমরা যদি সেলফ প্র্যাকটিসে চলে আসি, আহ, 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধির 345 ধারায় অপরাধের আপোষ মীমাংসা করা যেতে পারে কখন? দণ্ড আরোপের পূর্বে, যে কোনো সময়। কখন বলেন? দণ্ড আরোপের পূর্বে, যে কোনো সময়। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 345 ধারায় অপরাধের আপোষ করা যেতে পারে আদালতের অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়া। 6 নাম্বারটা দেখেন যে 345 ধারায় আপোষ মীমাংসার ক্ষেত্রে আপিল করতে পারে, এই জায়গা পারে কে? সরকার পারে, সরকার। 9 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ, যদিও আমরা এর আগে পড়েছি যে সাক্ষ্য প্রমাণে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার দণ্ড দেওয়ার যে এখতিয়ার আছে তা অপেক্ষা অধিকতর দণ্ড অভিযুক্তকে দিতে হবে, তাহলে তিনি মামলাটা বদলি করবে। দেখেন, এই ম্যাজিস্ট্রেট মকদ্দমার কার্যক্রম দায়রা আদালতে দাখিল করবে, ম্যাজিস্ট্রেট আসামিকে দায়রা আদালতে প্রেরণ করবে, দায়রা আদালত উক্ত অপরাধটির বিচার করবে, উপরে সবগুলো। ধারা কত? 347। এখানে 347 লিখে তীর চিহ্ন দিয়ে লেখেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তীর চিহ্ন দিয়ে লেখেন দায়রা আদালত, লেখানো আছে হয়তোবা। মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামলা বিচার করার পরে উনার তো সর্বোচ্চ ক্ষমতা আছে, সাধারণ এখতিয়ার বলে 5 বছর, বিশেষ এখতিয়ার বলে 7 বছর। উনার মনে হচ্ছে সাজা আরো বেশি দেওয়া দরকার, ধারায় আরো বেশি সাজা দেওয়া যায়, তখন উনি তো আর সাজা দিতে পারতেছে না, উনি মামলাটা বদলি করবে দায়রা আদালতে। কত ধারায়? 347। আর 349-এ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইমিডিয়েটলি করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কেমনে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে 3 বছর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে 2 বছর। যদি মনে করে যে আরো বেশি সাজা দেওয়া দরকার, তাহলে 349 ধারায় মামলাটা বদলি করে দিবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। 10 নাম্বারটা দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় ওপেন কোর্টের উল্লেখ আছে? ওপেন কোর্ট, একটু ব্যাখ্যাটা দেখেন যে বিচারের একটি প্রধান নীতি হলো বিচার হবে উন্মুক্ত আদালতে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, বিচারিক কার্যক্রম যেমন বিচার, শুনানি, চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ইত্যাদি পরিচালনা করার সময় জনগণের উপস্থিতি থাকার অধিকার থাকবে। আচ্ছা, এখন এটা বলছে 352 ধারায় ক্যামেরা ট্রায়াল। ক্যামেরা ট্রায়াল লেখেন এই জায়গা, ক্যামেরা ট্রায়াল বা রুদ্ধদ্বার কক্ষে বিচার। ক্যামেরা, CAMERA, ক্যামেরা ট্রায়াল বা রুদ্ধদ্বার, রুদ্ধদ্বার কক্ষে বিচার, এটাও 352 ধারা। এটাও 352 ধারা। মানে আমাদের ফৌজদারি কার্যবিধিতে, হ্যাঁ, ক্যামেরা ট্রায়ালও বলে বা ট্রায়াল ইন ক্যামেরা বলে, জি। তো ওপেন কোর্ট বা ক্যামেরা ট্রায়াল যাই হোক না কেন, এখন ক্যামেরা ট্রায়াল ডাজেন্ট মিন আপনার সিসি ক্যামেরা থাকবে, তারপরে আপনার সাংবাদিকের ক্যামেরা থাকে, বিষয়টা কিন্তু তা না। এই ক্যামেরা ট্রায়াল মানে বোঝানো হচ্ছে রুদ্ধদ্বার কক্ষে গোপনে বিচার। ধরেন এটা ধর্ষণের মামলা, স্পর্শকাতর বিষয়, এ জায়গা তো সকলে আনা যাবে না বা প্রকাশ্য আদালতে হবে না, তখন সেটা আপনার রুদ্ধদ্বার কক্ষে বিচার অনুষ্ঠিত হতে পারে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে ওপেন কোর্টও যেখানে আছে 352 ধারায়, ক্যামেরা ট্রায়াল বা ট্রায়াল ইন ক্যামেরাও আছে কত ধারায়? 352 ধারায়। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লেখেন, 351 দিয়ে লেখেন শোন অ্যারেস্ট। ধারা 351 দিয়ে লেখেন শোন অ্যারেস্ট। এই মাসুদ সাহেব, শোন অ্যারেস্ট কারে বলে বলেন? স্যার, একটা কোনো আসামি একটা মামলায় গ্রেফতার হয়েছে, হুম। তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় স্যার ওয়ারেন্ট পেন্ডিং আছে। হ্যাঁ। সেই ক্ষেত্রে স্যার ওই আহ, স্যারের কাছে অনুরোধ করতে, স্যার এই আসামিকে অন্য মামলায় গ্রেফতার দেখেন। স্যার, মামলা হয়, এটা আদালত কি করতে হয়? দেখা করবে। কোর্টের বসে যে না, ওটা তো ওই জায়গায়। আচ্ছা শুনেন, ধন্যবাদ। এখানে দুইটা জিনিস আছে। শোন অ্যারেস্ট বলতে প্র্যাকটিসে যেটা বোঝেন, ধরেন একটা আসামি অলরেডি একটা মামলায় কারাগারে আছে, তখন তারে যদি অন্য আর একটা মামলায় গ্রেফতার করা হয়, এটাকে বলে কি? শোন অ্যারেস্ট। মানে সে তো অলরেডি একটা মামলায় আছেই, থাকতে অবস্থায় তার আরো আর একটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এটা হচ্ছে কি? শোন অ্যারেস্ট। আর আমাদের ফৌজদারি কার্যবিধির এই 151, 351 ধারায় বলা আছে যে যদি যে ব্যক্তি আদালতে উপস্থিত আছে, আদালত যদি মনে করে যে তার অপরাধের সাথে সম্পৃক্ততা আছে, তাহলে সে ধরেন তারে সমন অনুযায়ীও আসে নাই,
ওয়ারেন্ট অনুযায়ীও আসে নাই, সে আদালতে যদি এমন হয় যে প্রত্যক্ষদর্শী দেখতে আসছে, আদালত মনে করলে তারে গ্রেফতার করতে পারে, যদি মনে করে এই মামলার সাথে তার কি আছে, সম্পৃক্ততা আছে। আদালতের এই ক্ষমতা আছে কত ধারায়? 351 ধারায়। আর স্যার যে হ্যাঁ তখন আমি সাবমিশন মামলায় উপস্থিত হলাম, কিন্তু আমি সত্যিটা আমি বললাম হ্যাঁ, যখন সাবমিশন উপস্থিত হলাম তখন ওই আইনজীবী 302 একজন উপস্থিত হলেন। না, সেটা করতে পারে। আপনার ওই মামলার ক্ষেত্রে যমুক টাকা আছে তারা গ্রেফতার করা হোক আর এক মামলায়, এটা তো একটা। আর একটা হলো যে আপনার ওই কোন মামলার অভিযোগ থাকুক বা না থাকুক, আপনি আদালতে উপস্থিত আছেন, আদালতে উপস্থিত আছেন, আপনি ওই মামলার আসামিও না, ওই মামলার ধরেন কেউ না, কিন্তু তারপরেও আদালত আপনারে ওই জায়গায় গ্রেফতার করতে পারে। আদালতের সেই এখতিয়ার আছে কত ধারায়? 351 ধারায়। যদি তিনি মনে করে যে এই 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 ব্যক্তির এই অপরাধের সাথে কি আছে, সংশ্লিষ্টতা আছে। স্যার ওই সোলার স্টোরি আর যে জিনিসটা বোঝায় সোলার স্টার দেখা এই জন্য যে এক মামলায় আজব কাটতেছে, যদি ওই সোলার স্টার দেখায় দুই মামলায় কাউন্ট গণনাটা দেখায়, ওটাও আজব কাটছে। আচ্ছা দেখেন, টাকা সাদা ক্ষেত্রে দা- ধারা 353 একটু লেখেন। ধারা 353 লেখেন, আসামি বা তার পক্ষের, আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। আসামি বা তার পক্ষের উকিলের উপস্থিতিতে আদালত সাক্ষ্য গ্রহণ করবে। স্বাক্ষর। ভাই কারণ কথা ছিল কেরাসিন কেরাসিন গন্ধ আসে নাই? আদালত সাক্ষ্য গ্রহণ করবে, এটা হ্যাঁ। হ্যাঁ, ওই বাদী পক্ষ বলতে রাষ্ট্রের সাক্ষ্য গ্রহণ করবে, আপনি তো ওটাই, মানে বিষয়টা হচ্ছে যে সাক্ষ্য তো বাদী পক্ষেরই করে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের সময় হয় আসামির উপস্থিত থাকতে হবে অথবা কার, আসামির উকিলের। তার আইন এটা আছে কত ধারায়? 353 ধারায়। আচ্ছা, আমরা রায় আছি, রায় অফ দ্য জাজমেন্ট। দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা মোটামুটি ফৌজদারি কার্যবিধিতে প্রথমে সংজ্ঞা পাইছিলাম, গ্রেফতার করে কেমনে পাইছিলাম, মামলা কিভাবে হলো, বিচার কিভাবে হলো, তারপরে বিচারের মধ্যে বিস্তারিত যা যা আছে সবকিছু জানলাম। এখন তো একটা মামলার রায় ঘোষণাও জানছি, কিন্তু রায়ের যে বিষয়বস্তু, রায় কিভাবে ঘোষণা করে, রায়ের ভাষা হবে কি, তারপরে এই বিস্তারিত এই যে যে বিধিবিধান রায় সম্পর্কিত যে অধ্যায়, এটা হচ্ছে আমাদের ধারা দেখেন 366 থেকে কত, 366 থেকে 373। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন ধারা 366 থেকে 73, যে দেখেন বিচার সমাপ্ত হবার পর, হবার অব্যাহত পর মানে বিচার যখন শেষ হয়ে যায়, অথবা আন্ডারলাইন নোটিশ দিয়ে, নোটিশ দিয়ে শব্দটা গোল দেন, নোটিশ দিয়ে শব্দটা গোল দিয়ে এর উপরে লেখেন পক্ষ বা উকিল, পক্ষ বা উকিল। এই নোটিশটা দিবে কারে? দুই পক্ষরে অথবা তার কি, উকিলদের। তাহলে আমি আবার প্রথম থেকে একটু যদি দেখেন যে বিচার সমাপ্ত হবার পর মানে যখন বিচার সমাপ্ত হয়ে গেছে তার সাথে সাথে, অথবা নোটিশ দিয়ে নির্ধারিত দিনে গোল দিবেন প্রকাশ্য আদালতে, প্রকাশ্য আদালতে বিচারের রায় ঘোষণা করা হয়। এখানে আমরা কি পেলাম দেখেন, পরীক্ষার প্রশ্ন আসবে যে রায় কি বিচার শেষ হওয়ার সাথে সাথে ঘোষণা করতে পারে? পারে, এই যে বিচার সমাপ্ত হওয়ার পর, অথবা ভবিষ্যতে কোনো দিনে, নির্ধারিত দিনে, কিন্তু সেই ক্ষেত্রে নোটিশ দিবে কারে? পক্ষরে অথবা উকিলে। কোন আদালতে? প্রকাশ্য আদালতে। ভিন্নরূপ বিধান না থাকলে প্রত্যেকটি রায়, আন্ডারলাইন করেন, আদালতে প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে আদালতের প্রিজাইডিং অফিসার হচ্ছে যে বিচারক, নর্মালি বিচারক, বাট যদি অপশনে থাকে বিচারক বা প্রিজাইডিং অফিসার, উত্তর হবে কোনটা? প্রিজাইডিং অফিসার। বা
তার শ্রুত লেখন হতে, শ্রুত লেখন মানে অনেক সময় তিনি বলবে, ওনার কথা শুনে আর একজন লিখবে। আদালতের ভাষায় আন্ডারলাইন করবেন, আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখিত হবে। পাশে তীর চিহ্ন দিয়ে লেখেন ধারা 366। এই যে যে কথাগুলো পড়লাম, এই সবগুলো কথা আছে কত ধারায়? 366 ধারায়। 366 ধারা। এটার অর্থ কি দেখেন, এখানে বেশ কয়েকটা জিনিস আছে। তাহলে রায় বিচার সমাপ্ত হওয়ার সাথে সাথে ঘোষণা করতে পারে, অথবা ভবিষ্যতে কোনো দিনে ঘোষণা করতে পারে। তবে সেই ক্ষেত্রে নোটিশ দিবে কারে? পক্ষগণের বা উকিলদের। কোন আদালতে? প্রকাশ্য আদালতে। রায় লিখবে কে? প্রিজাইডিং অফিসার, অথবা তার শ্রুত লেখনো থেকে অন্য কোনো ব্যক্তি। কোন ভাষায়? আদালতের ভাষায় বা ইংরেজি ভাষা রিলেটেড কয়েকটা প্রশ্ন আমরা পাইছি। এই রুবেল বলেন যে 164 এর ভাষা হবে কি? 164 এর ভাষা হলো আদালতের ভাষা, বাবা অভিযুক্তের ভাষা হ্যাঁ, বা ইংরেজি। ইংরেজি ভাষা। চার্জের ভাষা হবে কি? চার্জের ভাষা হবে স্যার ওই আদালতের ভাষা, অভিযুক্তের ভাষা। চার্জের ভাষা হলো আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। আচ্ছা, রায়ের ভাষা হবে কি? আদালতের ভাষা ইংরেজি। আদালতের ভাষা বা ইংরেজি। তাহলে আমরা মোটামুটি তিন জায়গায় কিন্তু এই ভাষা পাইছি, এটা মনে রাখতে হবে। এখন আমরা চলে আসি যে রায়ে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে, মানে একটা রায়ে কি কি বিষয় উল্লেখ থাকে। দেখেন, রায়ে নিম্নলিখিত বিষয়ের উল্লেখ থাকবে। একটা হলো বিচার্য বিষয়, সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ। বিচার্য বিষয় ডেফিনেটলি ওই যে বিচার্য বিষয় মানে হচ্ছে আপনার চার্জ, কয়টা বিষয়ের উপর চার্জ গঠন করা হয়, এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে। সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ, কেন এই সিদ্ধান্ত দিল, কেন এই সিদ্ধান্ত দিল না। আসামি যে অপরাধে বা দণ্ডবিধি বা অন্য আইনের ধারায় শাস্তি পেল, এবং শাস্তি কত ধারা? 367। যাই হোক, মোটামুটি বিচার্য বিষয় থাকবে, সিদ্ধান্তের কারণ থাকবে, আসামি কোন ধারায় দণ্ডিত হলো সেটা থাকবে, আর কত বছর সাজা পেলো সেটা পাবে। আর সাজার জায়গা যদি আহ না থাকে, তাহলে খালাস যদি দেয় তাহলে খালাসের উল্লেখ থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রায়ে কোন বিষয়ের উল্লেখ থাকতে পারে? বিচার্য বিষয়, সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ, আসামি যে অপরাধে শাস্তি পেল, আর হলো। আচ্ছা, এখন আমরা চলে আসি। দেখেন, এই বিকল্প রায় দেখেন, বিকল্প রায় আন্ডারলাইন করেন। জাজমেন্ট ইন অল্টারনেটিভ, জাজমেন্ট ইন অল্টারনেটিভ, বিকল্প রায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকল্প রায় কত ধারায় আছে, 367 কত? 3। একটু এখানে একটা আলাদা একটা পেজ পাবেন, বাট তার আগে একটু বুঝাই নি। দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 367 3 ধারায় বিকল্প রায় নিয়ে আলোচনা করা হয়েছে। গোল দিবেন দণ্ডবিধির অধীন দণ্ড হলে, দণ্ডবিধির অধীন এটা গোল দেন। দণ্ডবিধির অধীন দণ্ড হলে অপরাধ উক্ত বিধির আন্ডারলাইন করেন দুইটি ধারার মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত সেই সম্পর্কে সন্দেহ থাকলে তা স্পষ্ট রূপে প্রকাশ করবে এবং বিকল্প রায় প্রদান করবে। কাহিনীটা কি একটু বুঝাই। ধরেন, একজন আদালতের কাছে মনে হয়েছে, তার আগে এটা মনে রাখেন যে বিকল্প রায় দেয় 367 কত ধারা? 3 ধারা। যখন একজন ব্যক্তি একটা অপরাধ করছে, এখন অপরাধ করার পরে আদালতের কাছে মনে হয়েছে যে সে দণ্ডবিধির হয় 323-এর অপরাধ করছে, নাহলে 352-এর অপরাধ করছে। কি বলেন? হয় 323 অথবা 352, অথবা একটা ধারার দুইটা অংশ। একটা ধারার দুইটা অংশ কেমনে? যে আমরা জানি দণ্ডবিধি তো পড়ে আসছে, যে পড়েন নাই, দণ্ডবিধির 506 ধারায় আছে ক্রিমিনাল ইন্টিমিডেশনের শাস্তি, অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি। ওই জায়গায় প্রথম অংশের শাস্তি 2 বছর, আর পরের অংশের শাস্তি 7 বছর। এখন বিচারকের কাছে যদি মনে হয় ভাই যে সে দুইটা ধারার কোনো অপরাধ করছে, অথবা একটা ধারার দুইটা অংশের অপরাধ করছে, কিন্তু কোন অংশ এটা বিচারক মানে ওনার কাছে সন্দেহ হয়, সে 323 করছে, নাইলে 352 করছে, নাইলে 506-এর প্রথম অংশ করছে, নাইলে কোন অংশ? দ্বিতীয় অংশ। তখন উনি দুইটা ধারায় দণ্ড দিতে পারে। যে 323-এ ধরেন এইভাবে দিল 6 মাস কারাদণ্ড, 1,000 টাকা জরিমানা, আর 352-তে দিল 10,000 টাকা জরিমানা। তখন তারা বলবে যে আপনি দুইটা ধারার যেটা আপনার কাছে পছন্দ হয় সেটা আপনি পাইছে নেন। যদি বড় লোক আসামি হয়, তাহলে তো টাকা দিয়ে সে মাপ পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে যে না আমি টাকা পয়সা নাই, তাহলে তো তার কি করতে হবে, আর একটা সাজা কাটতে হবে। এলো বিকল্প রায়। বুঝতে পারছেন? কিন্তু এই বিকল্প রায়টা
দিতে পারে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, কোন আইনের অধীনে অপরাধের ক্ষেত্রে? দণ্ডবিধির অধীন দুইটা অপরাধ, মানে কাজ করতে একটা বা দুইটা ধারায়, অথবা একটা ধারার কয়টা অংশ? দুইটা অংশ। এছাড়া দণ্ডবিধি ছাড়া অন্য কোনো অপরাধ সংক্রান্ত আইনের ক্ষেত্রে বিচারকের কাছে বিকল্প রায় দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের একটা প্রিন্ট দিয়ে দিই, ওয়েট। রেকর্ডিং ইন। তো বিকল্প রায়, জাজমেন্ট ইন অল্টারনেটিভ, এটা একটু পড়ি দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 367 3 ধারায় বিকল্প রায় বা জাজমেন্ট ইন অল্টারনেটিভ সম্পর্কে বলা হয়েছে। 367 কত বলেন? 3। এই ধারায় বলা হয়েছে দণ্ডবিধির অধীন দণ্ড দেওয়া হলে, আন্ডারলাইন করেন, কিসের অধীন? দণ্ডবিধির অধীন। অপরাধটি উক্ত বিধির দুইটি ধারার মধ্যে, মানে এই দণ্ডবিধির দুইটা ধারার মধ্যে কোনো ধারার অন্তর্ভুক্ত, অথবা একই ধারার দুইটি অংশের মধ্যে কোন অংশের অন্তর্ভুক্ত সে সম্পর্কে সন্দেহ থাকলে আদালত স্পষ্টরূপে উহা প্রকাশ করবেন এবং বিকল্প রায় প্রদান করবেন। তো তাহলে এখানে দণ্ডবিধির অধীন দুইটা ধারার মধ্যে, অথবা কি একটা ধারার দুইটা অংশের মধ্যে, when the conviction is under the penal code and it is doubtful under which of two sections or under which of two parts of the same section of the code the offense falls, the court shall distinctly express the same and pass judgment in the alternative। ধারাটি থেকে বোঝা যায় যে বিকল্প রায়ের বিষয়টি সাধারণভাবে রায় দেওয়ার পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি, এবং এই পদ্ধতিটি ফৌজদারি কার্যবিধি অনুসারে শুধুমাত্র, আন্ডারলাইন করেন, দণ্ডবিধির অধীনে দণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকল্প রায় কোন মানে কোন আইনের অধীন দণ্ড দেওয়া হলে দেওয়া যাবে, শুধুমাত্র কি দণ্ডবিধি। প্রশ্ন হচ্ছে বিকল্প রায় কি? বিকল্প রায় হচ্ছে যখন বিচারক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বুঝতে পারেন আসামি একটি অপরাধ করেছেন, এটা কনফার্ম, কিন্তু অপরাধটি কোন আইনের দুইটি ধারার কোন ধারার অন্তর্ভুক্ত, বা একটি ধারার দুইটি অংশের কোন অংশের অধীনে সংগঠিত অপরাধ সে সম্পর্কে বিচারকের সন্দেহ থাকে, তখন বিচারক সন্দেহ করা অপরাধ দুইটির বা একই ধারার দুইটি অংশের অপরাধ। আচ্ছা দেখেন, বিকল্প রায় হচ্ছে যখন বিচারক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বুঝতে পারবেন আসামি একটি অপরাধ করেছেন, এটা কনফার্ম, কিন্তু অপরাধটি কোন আইনের দুইটি ধারার কোন ধারার অন্তর্ভুক্ত, বা একটি ধারার দুইটি অংশের কোন অংশের অধীনে সংগঠিত অপরাধ সে সম্পর্কে বিচারকের সন্দেহ থাকে, তখন বিচারক সন্দেহ করা অপরাধ দুইটির বা একই ধারার দুইটি অংশের অপরাধ দুইটির শাস্তি আলাদা করে তার রায় উল্লেখ করবেন এবং আসামিকে পছন্দ করতে দিবেন আসামি কোন শাস্তি গ্রহণ করবে। উদাহরণে যদি আমরা পড়ি দেখেন যে ধরি ক ক আইনের দুইটা ধারা হচ্ছে এক্স এবং ওয়াই, মানে একটা আইনের দুইটা ধারা, একটা ধারা হলো এক্স ধারা, একটা হচ্ছে কি ওয়াই ধারা। এক্স ধারার অপরাধের শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড। অপরদিকে ওয়াই ধারার অপরাধের শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড। তো একটা ধারায় দেখবেন কারাদণ্ডের পরিমাণ বেশি, আর একটা ধারায় অর্থদণ্ডের পরিমাণ বেশি। বিচারক যদি সাক্ষ্য প্রমাণ শেষে রায় প্রদানের সময় দেখেন যে কোনো আসামি ক আইনের অধীনে একটি অপরাধ করেছে, এটা কনফার্ম, কিন্তু অপরাধটি এক্স ধারায় বর্ণিত অপরাধ নাকি ওয়াই ধারায় বর্ণিত অপরাধ এটা সাক্ষ্য প্রমাণে স্পষ্ট না, তখন বিচারক দুইটি ধারার শাস্তি তার রায় উল্লেখ করে আসামিকে তার নিজের শাস্তি হিসেবে কোনটি পছন্দ সেটা পছন্দ করার কি দিবেন, সুযোগ দিবেন। তখন আসামি তার পছন্দ মতো শাস্তি বা তার নিজের শাস্তি হিসেবে গ্রহণ করবেন, তার নিজের শাস্তি হিসেবে গ্রহণ করবেন। যদি আসামি বড়লোক আসামি হয়, বড়লোক মানে হচ্ছে ধনী হয় আর কি, যার টাকা পয়সা আছে, সে চিন্তা করবে সে টাকা দিতে রাজি কিন্তু এতদিন জেল খাটবে না, তখন আসামি নিশ্চয়ই ওই ধারার শাস্তিকে শাস্তি হিসেবে গ্রহণ করবেন, কারণ এখানে তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হচ্ছে, এটা সত্য, কিন্তু জেল খাটতে হচ্ছে মাত্র কত, 1 বছর। অন্যদিকে যে আসামি গরিব সে আসামি পছন্দ করতে পারে এক্স ধারায় প্রদত্ত শাস্তিকে, কারণ এখানে তাকে 5 বছর জেল খাটতে হচ্ছে, এটা সত্য, কিন্তু অর্থদণ্ড মাত্র কত, 10,000 টাকা। এভাবে বিচারক দুইটি ধারার শাস্তি বা একই ধারার দুইটি অংশের শাস্তি উল্লেখ করে আসামিকে তার নিজের শাস্তি পছন্দ করার যে সুযোগ দেন, সেটাই হচ্ছে কি বিকল্প পদ্ধতিতে রায় প্রদানের পদ্ধতি। তো আমরা যদি এখানে একটু একটু আগে আমি আপনাদের উদাহরণ দিছিলাম, সেটাই এখানে বলা আছে দেখেন যে এই বিকল্প রায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কেবল দণ্ডবিধির অপরাধের ক্ষেত্রেই দেওয়ার সুযোগ আছে। কোন ধরনের আইনে? দণ্ডবিধির অধীন। বিচারক যদি মনে করে যে আসামি একটা অপরাধ করেছে এটা কনফার্ম, কিন্তু সে দণ্ডবিধি 323 নাকি 352 ধারার অপরাধ সেটা নিয়ে সন্দেহ আছে, আবার কোন অপরাধ দণ্ডবিধির 506 পার্ট 1 নাকি 506 পার্ট 2 এর অপরাধ সেটা নিয়ে সন্দেহ আছে,
অর্থাৎ সাক্ষ্য প্রমাণ পুরোপুরি স্পষ্ট না, সেক্ষেত্রে বিচারক দুইটি ধারার শাস্তিই তার রায় উল্লেখ করবেন এবং আসামিকে শাস্তি পছন্দ করার কি দিবেন, সুযোগ দিবেন। এভাবে বিকল্প রায় প্রদান করার সুযোগ ফৌজদারি কার্যবিধি 1898 এর 367(3) ধারা প্রদান করেছে। যদিও বাস্তবে এই বিকল্প রায়ের পদ্ধতি প্রয়োগ হয় না, তবুও যদি কখনো প্রয়োজন হয় তখন যাতে বিচারক এভাবে বিকল্প রায় প্রদান করতে পারেন সেই সুযোগটি ফৌজদারি কার্যবিধির 367(3) ধারায় রেখেছে। কেন সমানিত দিল? ধনী গরিব সমান কেমনে হলো? 5 বছর আরেকজন জেলে গেলে আপনাদের তো সে পছন্দ করতে দিতে। টাকা আছে টাকা চলে বেঁচে গেল না না এরকম কেস আছে নাই জেলে গেলে ধনী গরিব থাকে না, সে সময় টাকা ভূতে যোগায়, কোন জায়গাতে কি করছে নিয়ে আসবে, বুঝতে পারছেন? আসেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা পড়াই ফিরি। ধন্যবাদ। এখানে তো বলেই দিল যে এই বিধান মানে বাস্তবে তেমন নাই, বাট আপনার জানতে হবে যে বিকল্প রায় কত ধারায় আছে। 367(3) কোন আইনের অধীন দিতে পারে? দণ্ডবিধির অধীন। দণ্ডবিধির অধীন দুইটা ধারা অথবা একটা ধারার কয়টা অংশ? দুইটা অংশ। জি, ধন্যবাদ। তো তারপরে আমরা চলে আসি। দেখেন যে আচ্ছা, এখানে এখানে একটা জিনিস একটু লেখেন, তারা এটা পরে পড়ি, বাট তার আগে একটা জিনিস লেখেন। ধারা 368, এটা একটু লেখেন। ধারা 368। হুম, ধারা 368 দিয়ে লেখেন যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর একটু কথা লিখতে হবে। আর একটু কথা হলো, এটুক লিখছেন। আর একটু হলো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হ্যাঁ, এই ধারাই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তা রায়ে উল্লেখ থাকবে না। তা রায়ে উল্লেখ থাকবে না। আচ্ছা, এখন যদি আপনার কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত্যুদণ্ড কার্যকর হবে ফাঁসিতে ঝুলিয়ে, কত ধারায় বলছে? 368। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে এটা কিন্তু রায়ে উল্লেখ থাকবে না। এটা না জানলে হয়তো আপনার মনে হতো যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে কোন জেলায় মানে কোন কারাগারে রাখবে, এটা তো রায়ে উল্লেখ থাকবে। বিষয়টা অ্যাকচুয়ালি রায়ে উল্লেখ থাকবে না, কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব, কিন্তু রায়ে সে জাস্ট দিল যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কয়টা পদ্ধতিতে জানেন? ফাঁসি তো জানেন, আর কোনো পদ্ধতি আছে কিনা জানেন? আচ্ছা, আর একটা হচ্ছে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন। অর্থাৎ এই যে আপনার যে কিছুদিন আগে যে কারফিউ দিল, তারপরে আপনার খাদ্যে ভেজাল, তারপরে আপনার ঔষধে ভেজাল, মজুদদারি, কালোবাজারি, এই সকলের যে সাজা, এটা সাজা আছে মৃত্যুদণ্ড। ওই আইনে বলা আছে যে আদালত ইচ্ছা করলে নির্দেশ দিতে পারে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিভাবে? গুলি করে। ওই আইনে বিধান আছে। আচ্ছা, যাই হোক। তো আমরা একটু পরে তারপরে নামাজের বিরতিতে যাব। দেখেন, দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা, এটা একটু আন্ডারলাইন করেন, ইম্পর্টেন্ট জিনিস। দায়রা আদালত কর্তৃক রায়ের কপি অগ্রবর্তী করা, ধারা দেখেন 373। 373 দ্বারাই বলতেছে দায়রা আদালত কর্তৃক যে মামলার বিচার করা হয়েছে, মানে দায়রা আদালত বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দুগ্ম দায়রা জজ, ইনরা যে মামলার বিচার করতে
সেই মামলার রায়ের বা দণ্ডাদেশের কপি, মানে উনি রায়ের কপি বা যে দণ্ড দিল এই কপি কোথায় পাঠাবে? দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং শব্দটা বলতেন, এবং এর সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেটকে, মানে দুইজনের কাছেই পাঠাবে। যদি এইভাবে বলে দায়রা আদালত রায়ের ফাইন্ডিংস কে বা রায়কে কার কাছে পাঠাবে, অগ্রগতি করবে কার কাছে? গোপালগঞ্জ হলে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। আর ঢাকা শহর হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। এটা মনে রাখবেন। বলেন, দেয়? না, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে কাকে? জেলা ম্যাজিস্ট্রেট। জেনে রাখা ভালো। দেখেন, আমরা একটু জেনে রাখা ভালোতে চলে আসি। 2022-23 সালের পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, আজ সেটার ব্যাখ্যা এখানে একটু আছে। দেখেন, 366 ধারার 2 উপধারা অনুসারে যে ক্ষেত্রে বিচারের সময় আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, আপনাদের বইতে নাই, একটু শুনেন, আগে শুনেন, বইতে না থাকলে সমস্যা নাই। যদি কোনো আসামিরে রায় প্রদানের বিচারের সময় আসামিরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় না, দেয়, অথবা যে অপরাধের শাস্তি হচ্ছে শুধুমাত্র অর্থদণ্ড, এবং যে ক্ষেত্রে তাকে খালাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির হাজিরা বাধ্যতামূলক না এবং তার আইনজীবীর উপস্থিতিতে রায় প্রদান করা যেতে পারে। এটার অর্থ কি? মানে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন ক্ষেত্রে রায় ঘোষণার সময় অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হবে, কোন ক্ষেত্রে রায় প্রদানের সময় অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হবে। তো এই জায়গায় তার আগে একটা জিনিস বললো যে যদি আসামিরে কোনো কারণে অব্যাহতি দেয়, হাজিরা থাকে, তাহলে তার থাকার দরকার নাই। এক, যদি শুধুমাত্র অর্থদণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রেও কি তার থাকার দরকার নাই। আর যদি তাকে কি দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে, তাহলেও তার কি দেওয়া দরকার নাই, থাকার দরকার নাই। হ্যাঁ। আচ্ছা, এখন একটু এখানে প্রশ্নটা পড়ি। 2022 সালে একটা প্রশ্ন আসছে, আগে বুঝেন। 366 দ্বারা 366(2) দেখেন, কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়? এই জায়গা জানতে চাইছে যে কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়। অপশনে আছে আসামিকে খালাস দিলে, আসামিকে 2 মাসের কারাদণ্ড দিলে, কারাদণ্ড ও জরিমানা করা হলে, আসামি হাজতে থাকলে। এটা হলো আসামিকে কি দিলে বলেন? খালাস দিলে উপস্থিতি বাধ্যতামূলক হয়। এখন আপনার প্রশ্ন যৌক্তিক, আমি বুঝি যে আমারে খালাস দিবে কি দিবে না আমি বুঝবো কেমনে? খালাস দিবে কি দেবো না বুঝবো কেমনে? এখন বুঝবেন কেমনে সেটা পরের বিষয়, বাট এই জায়গা যদি আপনি 3টা ক্ষেত্রে আমার হাজির হওয়ার দরকার নাই, মানে ওই জায়গায় না থাকলে হবে কি কি? খালাস দিলে, শুধুমাত্র অর্থদণ্ড দিলে, আর একটা আছে কি, যদি তারে হাজিরা থেকে অব্যাহতি দেয়। এই 3টা ছাড়া আর সকল ক্ষেত্রে আসামির কি থাকতে হবে? হাজির থাকতে হবে। এটা মনে রাখেন। তো আপনি এখানে লিখতে পারেন যে খালাসের ক্ষেত্রে আর একটা হচ্ছে কি, শুধুমাত্র অর্থদণ্ড দিলে, আর একটা হচ্ছে কি যদি আসামিরা হাজির হওয়া থেকে অব্যাহতি দেয়। এই 3টা ক্ষেত্রে রায় প্রদানের সময় তার হাজির হওয়ার দরকার নাই, কিন্তু বাকি সকল ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, আমরা একটু পড়বো যে আদালত একবার রায়ে স্বাক্ষর করলে পরিবর্তন বা রিভিউ করতে পারবে না। আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউর কোনো বিধান নাই। আদালত যদি একবার রায়ে স্বাক্ষর করে ফেলে তাহলে সেই রায় আর রিভিউ করার আর কোনো কি নাই, সুযোগ নাই। তবে দেখেন, আন্ডারলাইন করেন, করণিক ভুল সংশোধন করতে পারে 369 দ্বারা। 369 করণিক ভুল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রায়ের করণিক ভুল সংশোধন করা যায় কত দ্বারাই? 369 দ্বারাই। জি, কোনটা ভাই? কারণ উনি তো করণিক ভুল সংশোধন করতে পারে, কিন্তু পুরো রায় তো উনি সংশোধন করার অধিকার ওনার নাই। দেখেন, তো এরপরে আমরা চলে আসি আহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কত সময়ের মধ্যে আপিল করতে পারে
তার রায়ের সময় আসামিকে বলতে হবে, মানে যদি কারোর মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন আসামিরে বলে দিবে যে আপনি এত দিনের মধ্যে আপিল করতে পারবেন। তো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আপিল করতে পারে, এই 7 দিনের কথা কিন্তু 371 ধারায় নাই। এই 7 দিন মানে হলো দণ্ডবিধির অধীন যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে 7 দিন, যদি নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ড দেয় তাহলে ওই 60 দিন, 60 ডেজ। যদি ধরেন ওই যে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেয় তাহলে 30 দিন। তো নর্মালি বিশেষ আইনের ক্ষেত্রে 30 দিন, কিছু কিছু ক্ষেত্রে 60 দিন। বাট দণ্ডবিধির অধীন যদি দণ্ডবিধির অধীন মৃত্যুদণ্ড দেওয়া যায় 10টা ধারায়, জানেন কিনা আপনারা? ওই 10টা ধারায় যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে আপিলের সময় হচ্ছে 7 ডেজ। কয়দিন? 7 দিন। এই তো। তো আমাদের নামাজের বিরতি, নামাজের পর আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা ক্লাস শুরু করি, দেখেন আহ এখানে সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে কোনটি রায়ের বিষয়বস্তু নয়? বিচার্য বিষয়সমূহ, বিষয়বস্তু, সিদ্ধান্ত বা সিদ্ধান্তের কারণ, আসামি যে ধারায় অপরাধে দণ্ডিত, প্রতিটি সাক্ষীর বক্তব্য। প্রতিটি সাক্ষীর বক্তব্য হুবহু কিন্তু রায়ে থাকবে না, সো এটা কিন্তু আপনার বিষয়বস্তু নয়। তারপরে দেখেন 5 নাম্বার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, যে রায়ের সময় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে অবশ্যই বলতে হবে দণ্ডিত ব্যক্তি কত দিনের মধ্যে আপিল করতে পারে, রিভিশন করতে পারে না রিভিউ করতে পারে, কোনটা বলেন তো? অবশ্যই আপিল। 6 নাম্বার দেখেন যে দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে। দায়রা আদালতের রায় তো আমি জানি চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন, এবং সেই সাথে হচ্ছে কে? জেলা ম্যাজিস্ট্রেট। জি, এটা বলছে 373 ধারায়। তারপরে যদি দেখেন 9 নাম্বার প্রশ্নটা, এটা বেশ গুরুত্বপূর্ণ, যে দায়রা আদালত রায়ের কপির জন্য আসামি পক্ষ আবেদন করলে, দায়রা আদালতে যদি আসামি পক্ষ কোনো রায়ের কপির জন্য আবেদন করে, তাহলে দেখেন সেটা বলছে খরচ বাদে বিলম্ব ছাড়া দিতে হবে। বাস্তবে দেয় কিনা জানি না, তবে বাট 371 ধারায়, 371 ধারায় বিধান আছে যে আসামিটি দিতে হবে কি, খরচ বাদে কোনো প্রকার বিলম্ব ছাড়া। অপরদিকে ব্যাখ্যা যদি দেখেন যে ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বিচার হলে সেই ক্ষেত্রে রায়ের কপি দিতে হবে, আসামির কি খরচ লাগবে। এ হচ্ছে মোটামুটি। আর একটা 10 নাম্বারটা দেখেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ, যে কখন একটি রায় অনুবাদ করতে হয়। অনুবাদ করতে হয় কখন? যদি আপনার আদালত আদেশ দিলে অথবা মূল রায় আদালতের ভাষা ব্যতীত লিপিবদ্ধ বলে, এই সকল ক্ষেত্রে হচ্ছে রায় কি করতে হবে, অনুবাদ করতে হবে। তো এই ছিল আমাদের রায় রিলেটেড। এখন আমরা চলে আসি মৃত্যুদণ্ড অনুমোদন বা কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্স। এটা আলোচনা করা হয়েছে একেবারে ডান সাইডে দেখেন 374 থেকে 300 কত, 79। 374 থেকে 379। আমরা একটু চলে যাই, একেবারে শুরুর দিকে চলে আসি, যে দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের ক্ষমতা বলছিল 31 ধারায়, যেখানে বলা হয়েছে যে 31-এর 1-এ বলা আছে হাইকোর্ট বিভাগ যে কোনো শাস্তি দিতে পারে। 31-এর 2-এ বলছিল দায়রা আদালত বা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো শাস্তি দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগবে কার? হাইকোর্ট। এই সেই অনুমোদন। ধরেন গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ একটা মামলা বিচার করার পরে, উনি দায়রা জজ বিচার করার পরে একজনকে ফাঁসি দিল, মানে মৃত্যুদণ্ড দিলে। এখন উনি মৃত্যুদণ্ড দেওয়ার পরে এটা অনুমোদন লাগবে হাইকোর্ট বিভাগের, তখন উনি দেওয়ার সাথ সাথ এটা অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে মামলার নথিপত্র ফাইল পাঠিয়ে দিতে হবে 374 ধারায়। কত ধারায় বলেন? 374 ধারায়। তাহলে মৃত্যুদণ্ডের ফাইল হাইকোর্ট বিভাগে পৌঁছালো 374 ধারায়। হাইকোর্ট বিভাগে পৌঁছানোর পর হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে 375 ধারায়। আর অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার পরে উনি কি সিদ্ধান্ত দিবে সেটা বলছে 376। 376-এ বলছে যা খুশি তাই করতে পারে। উনি মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, অন্য কোনো সাজা দিতে পারে, বা নতুন বিচারের নির্দেশও দিতে পারে। তাহলে আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, যে ডেথ রেফারেন্স হাইকোর্টে গেল 374, হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণ করলো 375, আর ডেথ রেফারেন্সের শুনানি করে কি সিদ্ধান্ত দিবে সেটা দিবে কত দ্বারায়? 376 দ্বারায়। 376 দ্বারায় যা খুশি তাই করতে পারে। আমরা একটু পড়ি, দেখেন। দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে এমন মামলার কার্যক্রম গোল দিবেন 374 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে। যে কথা বললাম, যে হাইকোর্ট বিভাগে পাঠাচ্ছে কত ধারায়? 374। 375 ধারায় ডেথ রেফারেন্স শুনানির সময় হাইকোর্ট বিভাগ গোল দিবেন অধিকতর অনুসন্ধান করতে
বা অতিরিক্ত সাক্ষ্য নিতে নির্দেশ দিতে পারে। ডেথ প্রিফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে বা বাতিল করতে পারে বা অন্য কোনো শাস্তি দিতে পারে কত ধারায়? 373 ধারায়। তাহলে আমরা সরাসরি চলে আসি 374 ধারা। দেখেন যে হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 374 ধারা অনুযায়ী মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। একটু আগে যেটা বললাম যে হাইকোর্ট বিভাগে মামলার কার্যক্রম পাঠাই দিতে হবে বা দাখিল করতে হবে, এটা বলছে কত ধারায়? 374। মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্ট বিভাগে প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ কি কি করতে পারে বল দিবেন, তা 375 এবং 376 ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে 375-এ কি পাইলাম আমরা দেখি, দেখেন আহ অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্যকরণ, বা দেখেন পরীক্ষার প্রশ্ন আসবে যে 375 ধারায় কি করতে পারে, অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য পূরণ। দেখেন 374 ধারার অধীনে এমন কার্যক্রম পেশ করার পর আন্ডারলাইন করে 375 ধারার অধীন হাইকোর্ট বিভাগ অনুসন্ধান অথবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা আন্ডারলাইন করেন দায়রা জজকে অনুসন্ধান করতে বা সাক্ষ্য গ্রহণ করতে নির্দেশ দিতে পারে। মানে উনি নিজে করতে পারে অথবা দায়রা জজে নির্দেশ দিবে যে তুমি সাক্ষ্য গ্রহণ করো অথবা অনুসন্ধান করো। তাহলে পরীক্ষা যদি আসে তো 375 ধারায় অধিকতর অনুসন্ধান কে কে করতে পারে? হাইকোর্ট বিভাগ পারে অথবা দায়রা জজও নির্দেশ দিতে পারে। আচ্ছা, আমরা চলে আসি ডেথ রেফারেন্স 376 ধারা। দেখেন ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে। একটু আগে বললাম যে 376 ধারায় উনি কি করতে পারে? যা খুশি তাই করতে পারে। তার মানে উনি বহাল রাখতে পারে, বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, নতুন বিচারের নির্দেশ দিতে পারে। দেখেন হ্যাঁ, খালাসও দিতে পারে। বাতিল মানেই তো খালাস। 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ মামলার কার্যক্রমটি দাখিল করা হলে, 74 ধারা অনুযায়ী যদি দাখিল করা হয় তাহলে 376 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ দেখেন উক্ত মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করতে পারে বা আইনে অনুমোদিত অন্য কোনো শাস্তি দিতে পারে। মানে মৃত্যুদণ্ড বহাল রাখতে পারে অথবা কি অন্য কোনো শাস্তি দিতে পারে। মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে, দেখেন, বা দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারে তো সেই দণ্ড দিতে পারে, বা একই অভিযোগে বা সংশোধিত অভিযোগে নতুন বিচারের নির্দেশ দিতে পারে, বা আসামিকে খালাস দিতে পারে। তার মানে কি ওনার সবকিছু করারই এখতিয়ার আছে। তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, আপিলের মেয়াদ শেষ না হলে, তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ কয়দিন? 7 দিন। আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত এমন আদেশ দিবেন। মানে ডেথ রেফারেন্সের আদেশ দিবে কখন বলেন? আপিল মেয়াদ যদি অনেক ক্ষেত্রে যদি আপিল না করে তাহলে আপিলের মেয়াদ শেষ হলে, আর যদি দেখে যে আপিল করছে তাহলে আপিলটা কি নিষ্পত্তি হলে। জি, তো জেনে রাখা ভালো হতো যদি দেখেন যে 376 ধারায় হাইকোর্ট বিভাগ আহ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে কোনো প্রকার বিলম্ব ছাড়া, আন্ডারলাইন করেন, কোনো প্রকার বিলম্ব ছাড়া উক্ত আদেশের কপি দায়রা জজের নিকট প্রেরণ করবে 379 ধারায়। এটা গুরুত্বপূর্ণ। মানে একটু খেয়াল করেন, দায়রা আদালত তো একবার মৃত্যুদণ্ড দিল দায়রা জজ, তখন হাইকোর্টে পাঠালো 374-এ, হাইকোর্ট অধিকতর অনুসন্ধান করলো 375-এ, ধর মৃত্যুদণ্ড বহাল রাখুক বা যা রাখুক উনি সিদ্ধান্ত দেবে 376-এ। 376-এ যা দিল এটা আবার দায়রা জজরে পাঠ জানাবে 379। 379 দায়রা জজ তো জানলো 379-তে, দায়রা জজ আন্ডারলাইন করেন ওয়ারেন্ট ইস্যু করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে 381 দ্বারাই উক্ত আদেশ কার্যকর। মৃত্যুদণ্ড বহাল রাখুক বা অন্য কোনো যাই করুক না কেন, দায়রা জজ আবার সেটা কার্যকর করবে কত ধারায়? 381 ধারায়। তাহলে আমার রুবেল বলেন, রুবেল সাহেব 374-এ কি আছে? স্যার 374 হলো হাইকোর্টে আপনার কাগজ পড়ে পাঠাতে হবে। দেখা যাচ্ছে দায়রা জজ যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় হুম। তাহলে তার ওই তার বিরুদ্ধে যে আপিল হবে বা আপিলের জন্য তার ওই হাইকোর্টে কাগজ পাঠাতে হবে, সেটি হচ্ছে আপিলের জন্য না স্যার, কার্যকর করার জন্য মৃত্যু ওই ডেট রিফারেন্সের 374-এ পাঠালো, হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান করলো কততে? 375। 375-এ। তারপরে আপনার সে যদি যা কি সিদ্ধান্ত দিবে সেটা দিবে কততে? 376-এ যা দিল এটা আবার দায়রা জজরে জানাবে কততে? 379। এবং দায়রা জজ এটা আবার আপনার কি করবে? কার্যকর করবে 381। কাহিনী বুঝতেন?
তারপরেরটা দেখেন, 382 ধারাটা আমরা দেখি যে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে, মানে এমন একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে যে মহিলাটা হচ্ছে কি প্রেগনেন্ট, গর্ভবতী, হাইকোর্ট বিভাগ 382 ধারায় উক্ত মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে। এই করতে পারে কেটে লেখেন করবে, করতে পারে না, শ্যাল শব্দটা আছে এই জায়গায়। করবে মানে কোন মহিলা যদি গর্ভবতী হয় যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই হাইকোর্ট বিভাগ কি করবে, মৃত্যুদণ্ড স্থগিত করবে এবং যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে, এবং ওই সাজাটা দিতে পারে কত বলেন, মৃত্যুদণ্ডরে কমাইয়া। এটা এই যে যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে এটা বাধ্য না, এটা উনি ইচ্ছা করলে কমাতে পারে, আবার কি নাও পারে, কিন্তু স্থগিত করাটা বাধ্য। বুঝেন কিনা? কোন মহিলা যদি গর্ভবতী থাকে যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, স্থগিত করাটা হাইকোর্টের জন্য কি বাধ্যতামূলক, কিন্তু যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে আবার কি নাও পারে, এটা ওনার জন্য বিবেচনামূলক। জি, বুঝেন কিনা মাসুদ সাহেব? তো 23 জন স্বাক্ষর করছে, 22 জন, 21 জন, আর 2 জন আগে গর্ভবতী হলে যেত। না না, বাধ্য করলে স্ত্রী বাচ্চা হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি গর্ভবতী যাবজ্জীবন কারাবাস সেটা করতে সে বাধ্য না। হ্যাঁ, যাবজ্জীবন কারাবাস দিতে কমাইতে বাধ্য না, এটা কমাইতেও পারে আবার কি নাও পারে। বুঝছেন? আচ্ছা, আরিফ সাহেব বুঝছেন কিনা? আচ্ছা, বিগত বছরের প্রশ্নে চলে এসে আমরা যে হাইকোর্ট, আচ্ছা এই ছোট ছোট জিনিস আমাদের জানা কেন দরকার, পরীক্ষায় এইসব থেকেই প্রশ্ন আসবে, বলবে যে 382 দ্বারা সবাই জানে, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো কি বাধ্য নাকি বিবেচনামূলক, এটা আমরা জানতাম না। তো 382 ধারায় মৃত্যুদণ্ড স্থগিত করতে বাধ্য, কিন্তু যাবজ্জীবন কারাবাসে রূপান্তর করতে কি বাধ্য না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী, বহাল রাখে কত, 376। 2 নম্বর দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন কে, হাইকোর্ট বিভাগ, কত ধারায়, 73 ধারায়। 3 নম্বর দেখেন, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতের বিধান আছে, 382 ধারায়। আমরা সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন যে দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করলে মামলার কার্যক্রম ড্যাশ ধারায় হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে, কত ধারায়, হাইকোর্ট বিভাগে দাখিল করে 374-এ। 7 নম্বর প্রশ্নটা দেখেন, হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে 374-এ, 374। আর যা যা আছে পারবেন ইনশাল্লাহ। 11 নম্বরটা দেখেন, 11 নম্বর ভিভিআই, যে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করবে না যতক্ষণ পর্যন্ত না আপিলের মেয়াদ শেষ হয়, আর যদি আপিল দায়ের করা হয় তাহলে আপিল কি নিষ্পত্তি না হলে। 12 নম্বরটা আমরা ওখানে পড়ি নাই, এটা এখানে গুরুত্বপূর্ণ। দেখেন, হাইকোর্ট বিভাগ 376 ধারায় যে দণ্ডাদেশ বহাল রাখে বা নতুন যে শাস্তি বা অন্য যে আদেশ দিবে তাতে স্বাক্ষর করবে সর্বনিম্ন কয়জন বিচারক, 2 জন, এটা বিবিআই। এটা বলছে 377 ধারায়, 377 ধারায়, মানে 376 ধারায় যে অর্ডারটা দিল, যে রায়টা দিল, সেখানে স্বাক্ষর করবে সর্বনিম্ন কয়জন, 2 জন বিচারক। আচ্ছা, তারপরে দেখেন 13 নম্বর প্রশ্নটা দেখেন যে হাইকোর্ট বিভাগ কোনো মৃত্যুদণ্ড আদেশ বহাল করে কোনো আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে উক্ত আদেশের কপি বা নকল পাঠাতে হবে কার কাছে, এটা আমরা জানি, দায়রা জজের কাছে, কত ধারায়, 379 ধারায়। আর দায়রা জজ আবার সেটা কার্যকর করবে কততে, 381। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি ড্যাশ ধারায় দায়রা জজ মৃত্যুদণ্ড কার্যকর করতে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, কত ধারায়, 381। তো তারপরে যদি দেখেন 16 নম্বর প্রশ্নটা, যে হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত কোন ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দিতে পারে, কে, গর্ভবতী স্ত্রীলোকের। 19 নম্বরটা দেখেন যে ফৌজদারি কার্যবিধি 382 ধারায় হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের এটা আপনার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে বা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে হ্রাস করতে পারে। তো যদি আমি বললাম অ্যাকচুয়ালি করতে পারে জায়গা এক্সাক্ট হবে কি করবে, উনি স্থগিত করতেই বাধ্য, আর যাবজ্জীবন কারাদণ্ডে কমাতেও পারে নাও কমাইতে পারে। স্যার কতদিন স্থগিত করবে, এরকম কি কোনো লিমিটেশন আছে? না, যৌক্তিক সময়ের জন্য। 381
এটা কার্যকর কিন্তু ছাত্র বুঝাও না। 76-এর সাথে কি পাচ্ছেন? 379-তে তো তার কাছে গেল, আর 76-এর যে অর্ডার সেটা কার্যকর করবে 381-তে, পরোয়ানা কার্যকর করে। 76-এ যদি বলে যে মৃত্যুদণ্ড বহাল লাগছে, তাহলে মৃত্যুদণ্ডের আয়োজন করবে, তখন জল্লাদকে আবার ডাকবে। যদি বলে যে না যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড। এই তো বুঝতে পারছেন। ঘুরে ফিরে আবার দাঁড়ায়। আচ্ছা দেখেন, তো আমরা আমরা দেখবো এখন, দেখেন দণ্ড বা শাস্তি কার্যকর অফ এক্সিকিউশন, ধারা 381 থেকে 400, দণ্ড বা শাস্তি কার্যকর। তো দেখেন 376 ধারায় আদেশ কার্যকর করা, 381 বলে 376 ধারায় প্রদত্ত আদেশ কার্যকর করার পদ্ধতি 381 ধারায় বলা হয়েছে। 376 ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে বা অন্য কোনো আদেশ দিতে পারে, যেমন যাবজ্জীবন কারাবাস দিলে বা মৃত্যুদণ্ড বাতিল করলে বা আসামিকে খালাস দিলে হাইকোর্ট বিভাগের এমন আদেশ দায়রা আদালত ওয়ারেন্ট ইস্যু করে কার্যকর করবে কততে? 381। তাহলে 76-এ যে সিদ্ধান্ত দিছে সেটা দায়রা জজ কর্তৃক পৌঁছালো 379-তে, আর 76-এর আদেশটা উনি কার্যকর করব 381-তে। আচ্ছা, গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ 382, যদিও ওই পাশে পড়ে এসেছি, তারপরে একটু দেখেন যে 382 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দিবে। এ জায়গা দিতে পারে কেটে দিয়ে লেখেন দিবে, এবং বা কেটে দিয়ে লেখেন এবং, এবং বা কেটে দিয়ে এবং লেখেন, এবং উপযুক্ত মনে করলে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। পাইছেন? আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি যে ধরেন এতক্ষণ ধরে জানলাম যে মৃত্যুদণ্ড কেমনে কার্যকর করে বা অন্যান্য দণ্ড দিলে কেমনে কার্যকর করে, বাট এখন যদি মৃত্যুদণ্ড না দিয়ে যদি অন্য কোনো আদালত কোনো দণ্ড দেয়, তাহলে সেটা কেমনে কার্যকর করবে? দেখেন, দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি, ধারা 383 থেকে 385। দেখেন, মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত, ব্যতীত শব্দটা বললেন, মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত অন্য কোনো কারাদণ্ডাদেশ কার্যকর করতে হবে পরোয়ানা জারির মাধ্যমে। দণ্ডদানকারী আদালত, আন্ডারলাইন করেন, যে আদালত দণ্ড দিল সে আদালত এমন পরোয়ানা জারি করবে কত দ্বারা? 383। ধরেন আজকে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজনের কারাদণ্ড দেয় 5 বছর, তাহলে উনি কারাদণ্ড দেওয়ার সাথে সাথেই পরোয়ানা জারি করবে। আসামি যদি ধরেন ধরা না থাকে, সে যদি বাইরে থাকে, তাহলে পরোয়ানা জারি করে তার কি করবে? তার গ্রেফতার করে তার শাস্তিটা কি হবে? কার্যকর করা শুরু হবে। এটাই বলছে কত দ্বারাই? 383। তারপরেরটা একটু গুরুত্বপূর্ণ, দেখেন কারাবাসের শাস্তি কার্যকর করার প্রত্যেকটি ওয়ারেন্ট, এই যে আমরা জানি যে শাস্তি কার্যকর করবে কিসের মাধ্যমে? ওয়ারেন্টের। প্রত্যেকটি ওয়ারেন্ট বা পরোয়ানা, আন্ডারলাইন করেন, কয়েদি যে জেলে আটক আছে বা আটক থাকবে সেই জেলের দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট নির্দেশিত হতে হবে। কাহিনী কি? কাহিনীটা হচ্ছে, ধরেন গোপালগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বললো যে ডিপ জললে 5 বছরের কারাদণ্ড দিল, দেওয়ার সাথে সাথে ওয়ারেন্ট ইস্যু করে এই ওয়ারেন্টটা 384 ধারায় গোপালগঞ্জের যে জেলার, সরি জেলার তো না, এই জায়গা বলছে দায়িত্বপ্রাপ্ত অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোপালগঞ্জের যে জেলে কারাগারে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার কাছে ওই ওয়ারেন্টটা কি পাঠাবে? কত ধারায়? 384। দেখেন, যখন কয়েদিকে জেলে করে দিবেন, জেলে আটকে রাখতে হবে, কয়েদিরে যখন জেলে কি রাখতে হবে, মানে যদি তারে যে কারাগারে, যদি ওই কারাগারে আটকে রাখতে হয়, তখন পরোয়ানাটি গোল দিবেন জেলারকে যথাযথভাবে জানাতে হবে। 385। এখানে দুইটা জিনিস আমরা প্যাসে পড়ে ভুলে যাই। আদালত যদি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো দণ্ড দেয়, সেই দণ্ড কার্যকর করবে পরোয়ানা ইস্যুর মাধ্যমে বা ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে। এটা হলো 383। 383-তে যে ওয়ারেন্টটা দিল, এই ওয়ারেন্টটা নির্দেশিত হবে, মানে পাঠাবে কার বরাবর? জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। ঠিক আছে, এটা কত? 384। আর যদি ওই জেলে ওই কয়েদিকে আটক রাখার দরকার হয়, যে এতদিন আটক থাকবে বা আরো আটক রাখার দরকার, তাহলে ওই জেলার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারে তো জানাইছেই, সেই সাথে সাথে জানাইতে হবে কারে? জেলারকে। এটা হলো 385। 385। তাহলে কেমনে কি আমি মনে রাখবো যে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড কার্যকর করবে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে, যে আদালত দণ্ড দিল সে আদালত ওয়ারেন্ট ইস্যু করবে। 383। ওয়ারেন্টের কপিটা
কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাবে কত 384। আর যদি আসামিরে আটক রাখার দরকার হয়, আটক থাকবে, তাহলে এটা আবার জানাইতে হবে ভালোভাবে কারে, জেলারকে। এটা কত 350। তো আমার 383, 84, 85 এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখন পড়বো যে দেখেন, জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি। জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। ওয়ারেন্ট মানে তো জানেন পরোয়ানা, ফর মানে হচ্ছে জন্য, ফাইন তো মানে কি অর্থদণ্ড, লেভি মানে হচ্ছে আদায় করা, আদায় করা, জোরপূর্বক আদায় করা। তো জরিমানা আদায়ের জন্য যে পরোয়ানা জারি, এটা আছে কত ধারায়, 386 ধারায়। এর পাশে লিখবেন যে কারাবাস প্লাস অর্থদণ্ড। 386-র আশেপাশে যে জায়গায় লেখেন যে কারাবাস প্লাস অর্থদণ্ড। এটার অর্থ কি আমি একটু ব্যাখ্যা দিয়ে আগে লেখেন। কারাবাস, কারাবাস প্লাস অর্থদণ্ডের অর্থ কি, অর্থাৎ যে ক্ষেত্রে ধরেন আপনারা 1 বছর কারাদণ্ড দিছে, 10,000 টাকা জরিমানা করছে, তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে যদি কোনো কারাদণ্ড দেয় নাই ধরেন, যদি যদি 10,000 টাকা অনাদায়ে কারাদণ্ড দিত, তাহলে ওই 10,000 টাকা অনাদায়ে কতদিন কারাদণ্ড দিতে পারতো মনে আছে? ফৌজদারি কার্যবিধি 33 ধারা, ফৌজদারি কার্যবিধির আর দণ্ডবিধির 65 ধারা, দণ্ডবিধির 65। ওই ধারায় যে সর্বোচ্চ সাজা দিতে পারতো তার 4 ভাগে। ধরেন একজন ব্যক্তিরে 1 বছর কারাদণ্ড দিচ্ছে আর 10,000 টাকা জরিমানা করছে, এখন ওই 10,000 টাকা অনাদায়ে কোনো কারাদণ্ড দেয় নাই, তার মানে উদ্দেশ্য কি, তাহলে ওই 10,000 টাকা অবশ্যই ওই ব্যক্তির যে সম্পত্তি আছে সেখান থেকে কি করা হবে, আদায় করা হবে। এখন তাহলে দেখেন, এই আদায়ের পদ্ধতিটা বলছে 386 ধারায়। কত ধারায়, 386 ধারায়। একটু পড়ি দেখেন, যখন কোনো অপরাধীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, অর্থদণ্ড প্রদানকারী আদালত নিম্নলিখিত গোল দিবেন 2টি উপায়ে অর্থদণ্ড আদায় করতে পারে। 386 ধারায় কয়টি উপায়, 2টি উপায়। কি কি দেখেন, অপরাধীর অস্থাবর সম্পত্তি, এটা গোল দেন, অস্থাবর সম্পত্তি গোল দিচ্ছেন। এই জায়গায় ক্রয় যার যার লেখা আছে, ক্রয় কেটে লেখেন ক্রোক, ক্রোক, ক্রয় লেখা আছে যার যার, সেটা ক্রয় কেটে ক্রোক লেখেন। অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রোক, বা আছে না, বা, বা কেটে এবং লেখেন ক্রোক এবং, ক্রোক এবং বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য গোল দিবেন আদালত পরোয়ানা জারি করতে পারে। মানে যে আদালত দিছিল, সে আদালত, যে আদালত অর্থদণ্ড দিছে সেই আদালতই ওই আসামির কোন ধরনের সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কি করতে পারে, ক্রোক এবং বিক্রয় করে আদায় করতে পারে। তাহলে স্বয়ং আদালত যদি আদায় করে, তাহলে আদায় করতে পারবে আদালত তার কি সম্পত্তি বিক্রি করে, অস্থাবর। ধরেন তার একটা গাভী আছে, গাভী বিক্রি করতে পারে, মোবাইল বিক্রি করতে পারে, এগুলো সব হচ্ছে অস্থাবর সম্পত্তি। মোটরসাইকেল, জি। পরেরটা দেখেন, অনাদায়ী গোল দিবেন স্থাবর এবং অস্থাবর বা উভয় সম্পত্তি। স্থাবর এবং অস্থাবর বা কি উভয় সম্পত্তি দেওয়ানি কার্য পদ্ধতি অনুসারে পরোয়ানা কার্যকর করে আদায়ে জেলা কালেক্টরকে ক্ষমতা দিয়া। এই ক্ষমতাটা কে দিবে, জেলা কালেক্টরের ক্ষমতা দিবে আদালত। কে ক্ষমতা দিবে, আদালত। তাহলে এখানে জরিমানার টাকা আদায়ের জন্য কি বললেন জান, জরিমানার টাকা আদায়ের জন্য পদ্ধতি আছে হলো 2টা। আদালত স্বয়ং আদায় করতে পারে কোন ধরনের সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, ক্রোক এবং বিক্রয়। আর যদি আপনার দায়িত্ব দেয় জেলা কালেক্টরকে, তাহলে জেলা কালেক্টর কোন ধরনের সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি উভয় কোন উপায়ে, দেওয়ানি, দেওয়ানি কার্যপদ্ধতি। আমি আপনাদের মনে করাই দিই যাদের মনে আছে, যে আমাদের দেওয়ানি কার্যপদ্ধতিতে ডিক্রি কার্যকর করে, ডিক্রি মানে ডিক্রি জারি করা হয় 5টি উপায় 51 ধারায়। তো সেই 5টা উপায় মানে দেওয়ানি কার্যপদ্ধতিতে যে ডিক্রি জারির যে মাধ্যম আছে, সেই অনুযায়ী জেলা কালেক্টর কি করবে, ওই টাকা পয়সা জরিমানা আদায় করবে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখন আদালত জরিমানার টাকা আদায়ের জন্য জেলা কালেক্টরকে যে নির্দেশটা দেয়, এই নির্দেশটা ডিক্রি হিসেবে গণ্য হবে। কি হবে হিসেবে গণ্য হবে বলেন, মামলা কিন্তু কি মামলা, ফৌজদারি মামলা, কিন্তু আদালত এটা জরিমানার টাকা আদায়ের জন্য নির্দেশ দিল কারে, জেলা কালেক্টরকে। তো জেলা কালেক্টরকে এই যে যে
জরিমানার টাকা আদায়ের জন্য যে নির্দেশটা দিল এটা কি হিসেবে গণ্য হবে? তাহলে যদি আপনাকে বলে ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন, কয়টা উপায়? দুইটা উপায়। এক হলো স্বয়ং আদালত, আর একটা হচ্ছে কি জেলা কালেক্টর। স্বয়ং আদালত পারে হচ্ছে কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। আর জেলা কালেক্টর পারে স্থাবর অস্থাবর উভয়। এবং জেলা কালেক্টরকে যে আদেশটা দিল এটা কি হিসেবে গণ্য হবে? ডিক্রি হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে দেখেন, যদি, তবে যদি অর্থ দণ্ডাদেশের নির্দেশ থাকে যে, আন্ডারলাইন করেন, জরিমানা পরিশোধ করা না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে এবং আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে, তবে আদালত উক্তরূপ পরোয়ানা জারি করতে পারবে না। কাহিনী বুঝেন, রায় বলেই দিছিল যে সে যদি এই কারাদণ্ড না দেয়, তাহলে সরি এই যদি জরিমানা না দেয় তাহলে এতদিনের কারাদণ্ড ভোগ করবে। তাহলে সে যদি এতদিনের কারাদণ্ড ভোগ করে তাহলে আর তার জরিমানা দেওয়ার দরকার নাই। কারণ এটা তো যৌক্তিক, রায় বলে দিছে হয় কারাদণ্ড দিবে, সরি হয় জরিমানা দিবে, না হলে কি কারাদণ্ড ভোগ করবে। তো সে যদি জরিমানা না দিয়ে কারাদণ্ড ভোগ করে তাহলে তো আর তার কাছ থেকে জরিমানা আদায় করা যাবে না। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আপনারা তো রেগুলেটর আছে, কমাই দেন, সমস্যা কি? দেখেন, আচ্ছা আচ্ছা, যখন কোনো এই কথা বলেন না, যখন কোনো আসামিকে, আন্ডারলাইন করেন, কেবলমাত্র জরিমানা করা হয়, একটু আগে পড়ছি 386 কি কারাবাস প্লাস অর্থদণ্ড। আর এই যখন কোনো আসামিকে ধরেন কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছে এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সেই ক্ষেত্রে আদালত উক্ত জরিমানার টাকা পরিশোধের জন্য বলতেন 30 দিন সময় দিতে পারে, বা 2 বা 3 কিস্তিতে। এবং উক্ত ক্ষেত্রে প্রথম কিস্তি আদেশের 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং অন্যান্য কিস্তিগুলো 30 দিনের বেশি বিরতিতে পরিশোধ করা যাবে না। 388 দ্বারা বললেন। তার আগে এখানে একটু 386 দিয়ে লিখবেন কারাবাস প্লাস অর্থদণ্ড, আর 388 দিয়ে লিখবেন শুধু অর্থদণ্ড। 386 300 দিয়ে লিখবেন কারাবাস প্লাস অর্থদণ্ড, মানে ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। আর 388 হলো ফাইন অনলি, মানে শুধু অর্থদণ্ড। কারাবাস প্লাস অর্থদণ্ড, আর 388 প্লাস অর্থদণ্ড। এত একটু বুঝেন, 386 মানে কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। সেই ক্ষেত্রে অর্থদণ্ডটা কেমনে আদায় করা হবে, হলো 386। আর যদি কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিছে, তাহলে ওই অর্থদণ্ডটা কেমনে আদায় করা হবে এটা বলছে কত? 388। আচ্ছা বলি শুনেন, শুনেন, যখন কোনো, যখন কোনো আসামিকে আপনার শুধু ধরেন 1 লক্ষ টাকা জরিমানা করছে, তারা কোনো কারাদণ্ড দেয় না, এবং 1 লক্ষ টাকা অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে 6 মাস, সর্বোচ্চ 6 মাস। তো তো যেহেতু তাকে অর্থদণ্ড অনাদায়ের সাথে সাথেই তারা কারাগারে নিয়ে গেছে, তখন তার আইনজীবী হিসেবে আপনার আবেদন করতে হবে আদালতে 388 ধারায়, জি অনার, আমি এই জরিমানার টাকা দিয়ে দিব, আমার আসামিরে জামিনে মুক্তি দেন এবং আমারে সময় দেন। কিস্তির ওই জায়গা সর্বোচ্চ কয় কিস্তি দিবে? 3 কিস্তি। আমি 1 লক্ষ টাকা পরিশোধ করব 3 কিস্তিতে, কারণ 388-তে এই বিধান আছে। আর প্রতিটা কিস্তির মেয়াদ হবে কত? 30। এলো সহজ কথা। অর্থাৎ আপনি যদি 3 কিস্তিতে 1 লাখ টাকা জরিমানা প্রদান করেন, তাহলে আপনার ওই কারাদণ্ডটা কি ভোগ করা লাগবে না। তাহলে এই ক্ষেত্রে 388 দ্বারায় আপনার সর্বোচ্চ কিস্তি কয়টা? 3টা। আর প্রতিটা কিস্তির মেয়াদ কত? 30। এখন আবার বলতে পারেন যে তাহলে জরিমানার টাকা যদি আদায় করার সিস্টেম থাকে, আদায় যদি করে তাহলে আদায় করবে এবার কেমনে? ধরেন আপনি টাকা ওই যে কথা বলি আর কি, যে 1 লাখ টাকা জরিমানা করতে, যদি অনাদায়ে কোনো কারাদণ্ডের বিধান না থাকে, তাহলে কিন্তু তার, ধরেন একজনের 1 লাখ টাকা শুধু জরিমানাই করতে কিন্তু অনাদায়ে কোনো কারাদণ্ডের বিধান নাই, তাহলে তো তারে আর গ্রেফতার করতেছে না। বাট তার এই টাকাটা আদায় করবে কেমনে? ওই যে 86-তে যে বিধান আছে যে হয় অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করে জেলা কালেক্টরের দায়িত্ব দিবে যে তার যে সম্পত্তি আছে, যে বিকাশের কি আছে, প্রয়োগ করে টাকা পয়সা আদায় করা হবে।
আচ্ছা, এখন এখানে সবশেষে যে কথাটা বলা দরকার, যদি অর্থদণ্ডের অনাদায়ে কারাদণ্ড থাকে তাহলে তো আপনি কারাদণ্ড ভোগ করলে অর্থদণ্ড আর দেওয়া লাগতেছে না, কিন্তু অর্থদণ্ড অনাদায়ে যদি কারাদণ্ড না থাকে তার মানে বোঝা যাচ্ছে কি, আদালত ওই অর্থদণ্ডের টাকাটা অবশ্যই আপনার সম্পত্তি থেকে আদায় করবে, আপনার মাপের কোনো সুযোগ নাই। এই তো, তাহলে আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো, অর্থদণ্ড আদায়ের পরোয়ানা কার্যকর করতে আন্ডারলাইন কেন, অপরাধীকে গ্রেফতার বা আটক করা যাবে না। ওই যে আপনি অর্থদণ্ড আদায়ের জন্য সম্পত্তি ক্রোধ করেন বা তার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু করেন, কিন্তু তারে কি করা যাবে না, গ্রেফতার করা যাবে না। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানলাম, দেখেন আমি একটু সংক্ষেপে বলে যাই, সেটা হচ্ছে আমরা জানলাম যে 376-এ যদি মৃত্যুদণ্ডের আদেশ দেখবা যারা যাই করুক না কেন, এই আদেশটা দায়রা জজের কাছে পাঠাবে 379-তে, দায়রা জজ কার্যকর করবে 381-তে, আর হাইকোর্ট বিভাগ আপনার গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করবে 382। আচ্ছা, যদি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো কারাদণ্ড দেয় তাহলে যে আদালত কারাদণ্ড দিবে সে আদালত পরোয়ানা ইস্যু করবে 383-তে। এই পরোয়ানার কপিটা পাঠায় নির্দেশিত হবে সংশ্লিষ্ট জেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রতি। এটা 384। যদি ওই কারাগারে তারা আটক রাখার দরকার হয় তাহলে জানাইতে হবে কারে, জেলারকে। কত, 385। যদি কারাবাসের সাথে অর্থদণ্ড দেওয়া হয়, ওই অর্থদণ্ড কিভাবে আদায় করা হবে, 383। ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন, কয়টা পদ্ধতি, দুইটা পদ্ধতি। আদালত ওই অভিযুক্ত ব্যক্তির শুধু অস্থাবর সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করতে পারে, অথবা জেলা কালেক্টরকে দায়িত্ব দিতে পারে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার দেওয়ানি কার্য পদ্ধতি অনুসরণ করে। জেলা কালেক্টরকে যে দায়িত্ব দিলে এটা কি হিসেবে গণ্য হবে, কাহিনী বুঝতে। তবে যদি রায়ে উল্লেখ থাকে যে অর্থদণ্ড না দিলে এতদিন কারাদণ্ড ভোগ করবে, এবং সে যদি কারাদণ্ড ভোগ করে তাহলে কিন্তু ওর উপরে এসব করা যাবে না। আচ্ছা, যদি শুধু অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ড আনাদায়ে যে কারাদণ্ডটা দিল, সে আসামি এসে যদি আবেদন করে যে সে অর্থদণ্ড পরিশোধ করবে, তাহলে আদালত তারা সর্বোচ্চ সময় দিতে পারে কত, 3 কিস্তি, এবং প্রতি কিস্তির মেয়াদ হবে কত, 30 দিন। এটা হলো কত, 388। আর শুধু অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে যে পরোয়ানা জারি করে সেটা করার ক্ষেত্রে আসামিরে কি, অভিযুক্তরে কি করা যাবে না, গ্রেফতার করা যাবে না। আমরা বিগত বছর প্রশ্ন দুইটা দেখে নামাজে যাই। দেখেন, আদালত আসামিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় কাকে? এখানে অপশন আছে বিচারক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, নজির, জেলা কালেক্টর। কে বলেন, জেলা কালেক্টর। 2 নম্বর দেখেন, আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তবে নিম্নের কোন আদেশ দেওয়া যাবে না, পুনরায় কারাদণ্ডের আদেশ, অর্থদণ্ড মওকুফের আদেশ, আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ। আদালত উপরে কোনো আদেশ দিতে পারবে না। আদালত উপরে কোনো আদেশই কি দিতে পারবে না, বলেন, দিতে পারবে না। সে যদি অর্থদণ্ড না দিয়ে কারাদণ্ড যদি ভোগ করে তাহলে তো সে কারাদণ্ড ভোগ করেই ফেললো, তাহলে আর কোনো আদেশ তাকে দেওয়া যাবে না। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে একটু। তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন, যে আমরা 389 ধারায় বলতেছে যে কে পরোয়ানা ইস্যু করতে পারে। এটা আমরা দেখি যে যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে পারে। অর্থাৎ যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি পরোয়ানা জারি করতে পারে। এটাই বলছে কত ধারায়, বলেন, 389। ধন্যবাদ। 399 ধারাটা দেখেন, নাবালক অপরাধীকে সংশোধনাগারে আটক। অর্থাৎ 389 ধারার যে বিধান সেটা হচ্ছে, যদি কোনো ধরেন আসামি যার বয়স হচ্ছে 15 বছরের কম, তো 15 বছর কম হলে তাকে ওই সাধারণ জেলখানায় রাখা যাবে না। তার দণ্ড দেওয়ার ক্ষেত্রে তাকে দেওয়া হয়, তাহলে সংশোধনাগার আছে, অবশ্যই সেই সংশোধনাগারটা হতে হবে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, যেখানে সাধারণত তার বয়সের অন্যান্য যারা আছে তাদেরকে রাখা হয়। কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার বা যারা আপনার ওই একই অপরাধী অপরাধী যারা জেলখানায় যারা আছে তাদের সাথে 15 বছরের কম বয়স্ক কাউকে কি হবে না, রাখা যাবে না। তো এটা একটু পড়ি। দেখেন যে নাবালক অপরাধীকে সংশোধনাগারে আটক
ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 399 ধারার অধীন যখন কোনো ব্যক্তি যার বয়স গোল দিবেন 15 বছরের কম তাকে কোনো ফৌজদারি আদালত কোনো অপরাধের জন্য কারাদণ্ড প্রদান করে, সেই আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারি জেলে আটক রাখার পরিবর্তে গোল দিবেন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারে। অবশ্যই এই সংশোধনাগারটা হতে হবে কার? সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। আচ্ছা মাসুদ সাহেব, আপনি বলেন 29-এর খতে কি আছে? 29-এর খ। নাবালক নাবালক অপরাধী বিচারের সাধারণ বিধান কি আছে বলেন একটু। বিধান এই অপরাধী কারাদণ্ড বা 10 বছর এই ধরনের অপরাধ না হয় কিন্তু অপরাধের ক্ষেত্রে দায়ের করা হবে। জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল 29-এর খতে বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কেউ বিচার করতে পারে 15 বছর কম বয়স্ক কোনো ব্যক্তি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া অন্য কোনো অপরাধ যদি সে করে তাহলে তার বিচার করতে পারে 29-এর খতে অমুক অমুক। ঠিক আছে। আর 399 ধারায় বললো যে যার বিচার শেষ হয়ে গেছে, যে যারে কারাদণ্ড দিছে, তাহলে তার বয়স যদি কয় বছরের কম হয়, 15 বছরের কম হয়, তাহলে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংশোধনাগারে তাকে আটক রাখতে হবে। এটা আছে কত? 399। আমরা 1 নম্বর প্রশ্নটা দেখেন, নাবালক অপরাধীদের সংশোধনাগারে আটক রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? কত বলেন? 399। 3 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 3, যে আদালত কেবলমাত্র জরিমানা আরোপ করলে, কেবলমাত্র জরিমানাটা আন্ডারলাইন করেন, এবং জরিমানার পরিবর্তে কারাদণ্ড দিলে উক্ত অর্থদণ্ড পরিশোধ না করা হলে আদালত ড্যাশ উক্ত জরিমানার টাকা আদায়ের জন্য আদেশ দিতে পারে। কতদিন? 30 দিনের মধ্যে। 4 নম্বরটা দেখেন, যে মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত অন্য কোনো কারাদণ্ডাদেশ কার্যকর করতে হবে পরোয়ানা সহ আসামিকে জেলে পাঠিয়ে। তারপরে যদি এখানে চলে আসেন মোটামুটি পারবেন। 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর, যে 386 ধারায় জরিমানা আদায়ের জন্য কয়টি ব্যবস্থা আছে বলেন তো? সরকার, সরি, আদালত কোন ধরনের সম্পত্তি বিক্রয় করতে পারে? অস্থাবর। আর যদি দায়িত্ব দেয় কাকে? কালেক্টরকে, উনি স্থাবর অস্থাবর উভয়ই পারেন। একটা প্রশ্ন আছে যা আপনাদের পুরাতন বইতে নাই, সেটা হচ্ছে যে নিম্নলিখিত কোন পদক্ষেপের মাধ্যমে দণ্ড প্রদানকারী আদালত অর্থদণ্ড আদায় করতে পারে? আদালত পারে হচ্ছে অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করে। আদালতের কথা যদি বলে তাহলে অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয়। এবং এটা কি হিসেবে গণ্য হবে? আর যদি জেলা কালেক্টরকে দায়িত্ব দেয় তাহলে ডিগ্রি হিসেবে গণ্য হবে। সব শেষেরটা দেখেন 15 নম্বর, যে কোনো শাস্তি কার্যকর করার জন্য প্রত্যেকটি পরোয়ানা জারি করতে পারে শাস্তি প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট বা তাদের স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট। তো এখন আমরা একটু পড়ি, চলে আসি। দেখেন, দণ্ড স্থগিত, মওকুফ এবং হ্রাস। তার আগে একটু আমরা রিভিউ করি। দেখেন, আজকে আমরা পড়লাম, প্রথমে শুরু করছিলাম হচ্ছে আপস মীমাংসা 345। তারপর পড়ছিলাম যে খোলা আদালতে, প্রকাশ্য আদালতে বা রুদ্ধদ্বার কক্ষে বিচার 352। তারপরে পড়ছিলাম শোন অ্যারেস্ট 351। তারপরে পড়ছিলাম আসামি বা তার আইনজীবীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে 353। তারপরে পড়ছিলাম প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবে 366। তারপরে পড়ছিলাম জাজমেন্ট ইন অল্টারনেটিভ 367-3। 367-3। তারপরে পড়ছিলাম ফাঁসির মাধ্যমে রায় কার্যকর করবে 368। তারপরে পড়ছিলাম যে আদালত রায় রিভিউ করতে পারে না, তবে করণিক ভুল সংশোধন করতে পারে, কত? 369। তারপরে পড়ছিলাম যে আপনার দায়রা আদালত রায়ের কপি অগ্রবর্তী করবে জেলা ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুইজনকেই 373। 373। তারপরে একটা ধারা আপনাদের মনে নাই, সেটা হচ্ছে যে আসামি যদি কপি চায় তাহলে তাকে খরচ ছাড়া রায়ের কপি দিতে হবে 371। অথবা 371-এ আরো একটা কথা বলা আছে যে মৃত্যুদণ্ড দিলে আপিলের সময় জানাতে হবে। তারপরে মৃত্যুদণ্ড দিলে রায়ের কপি পাঠাইলাম হাইকোর্টে 374। তারপরে হাইকোর্ট বিভাগ অধিকতর অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণ করলো 375।
উনি 76-এ ডেথ প্রেফারেন্সের শুনানি করে সিদ্ধান্ত দিল কত? 76। 77-এ সর্বনিম্ন 2 জন বিচারক স্বাক্ষর করবে 76-এর আদেশে। 76-এর আদেশ দায়রা জজের কাছে পাঠাবে 379। দায়রা জজ কার্যকর করবে 381। তারপরে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত করবে 382। তারপরে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দণ্ড কার্যকর করবে করোনা জারির মাধ্যমে 383। জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তারে জানাবে 384। যদি আটক রাখার দরকার হয় জেলারকে জানাবে কত? 85। কারাবাস সহ অর্থদণ্ড দিলে অর্থদণ্ড আদায়ের পদ্ধতি 386। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে আদালত স্বয়ং নিজে অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, আর জেলা কালেক্টরের দায়িত্ব দিলে ডিগ্রি হিসেবে গণ্য হবে স্থাবর বা অস্থাবর দেওয়ানি কার্য পদ্ধতি অনুসারে 386। যদি শুধুমাত্র অর্থদণ্ড দেয়, অর্থদণ্ড অনাদায়ে তার সময় দিবে 2 বা 3 কিস্তি, প্রতি কিস্তির মেয়াদ হবে 30 দিন 388। যে আদালত দণ্ড দিল সে আদালত পরোয়ানা ইস্যু করবে 389। 389। আর যদি যারে কারাদণ্ড দেওয়া হয়েছে তার বয়স যদি কয় বছরের কম হয়? 15 বছরের কম হয়, তাহলে তাকে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংশোধনাগারে রাখবে। এটাই কত? 399। স্যার আজকে এই পর্যন্ত। আচ্ছা থাক যান। ঠিক আছে, এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা দেন।